জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। আর আমি আবার এই বাড়িতে ফিরে আসব। এই প্রবলেমগুলো বিয়ের আগে ভাবলে কাজে দিত, তাহলে নিশ্চয়ই তুমি এবং আমরা দুজনেই এই অস্বস্তি থেকে মুক্তি পেতাম। বিধি, থাক না, এসব কথা এখন আলোচনা না করলেই নয়। তা সকাল সকাল তোমরা এখানে সবাই একই জায়গায় জড়ো হয়েছো কেন? ব্যাপারটা কি? অ্যাজ ইউজুয়াল, বিক্রম যেরকম ইরেসপন্সিবল কাজ করে আবার সেরকম একটা কাজ করেছে। অফিসের সূত্রে ও মেলবোর্নে গিয়ে বসে আছে আর ওখান থেকে একটা চিঠি পাঠিয়েছে যে ও অনামিকার সঙ্গে আর কোনো সম্পর্ক রাখতে চায় না। এটা তো হওয়ারই ছিল। আমি যখন পই পই করে সবাইকে বলেছিলাম, তোমরা তো কেউ আমার কথা শোনোনি। এখন দেখো কি হয়। বিথিদি, আমার মনে হচ্ছে বিক্রম স্যার এই চিঠিটা লেখেনি। বিক্রমের ফোন। ধরো ধরো, স্পিকারে দাও। হ্যাঁ, হ্যালো বিক্রম। হ্যালো বিক্রম, তুই ঠিক আছিস তো বাবা? হ্যাঁ মা, আমি একদম ঠিক আছি। তোমরা চিঠিটা এতক্ষণে পেয়ে গেছো নিশ্চয়ই। অনামিকার সাথে কথা বলেছো তো? আন্টি, ফোনটা। হ্যালো বিক্রম স্যার, হ্যালো হ্যালো। এই তো ভাগ্নে ফোন করেছিল। হ্যাঁ, এইটা তো ভাগ্নেরই গলা। ওর গলা করে তার অন্য কেউ ফোন করবে না, না? আয় অজগর আসছে তেরে, আয় আমটি আমি খাবো পেরে। এটা তো আমার গলা। হ্যাঁ, তোমারই তো। কিন্তু আমি তো এগুলো কিছুই বলিনি। এক্স্যাক্টলি, বিক্রম স্যারও কলটা করেননি। ওনার গলা ব্যবহার করে কলটা করা হয়েছিল। কিন্তু কে সব কাজ করছে? কে যুক্ত এইসব কাজের সঙ্গে? আমাদের কিন্তু দাদাভাই বলেছে যে বিক্রম স্যার মেলবোর্ন চলে গেছে, আর আজকেও চিঠিটা দাদাভাই দিয়েছে। তাহলে কি তুমি বলতে চাইছো দাদা ভাই এই কাজটা করেছে? তাহলে এই সবকিছুর পেছনে দাদা ভাই রয়েছে? না না, সেটা কি করে হয়? আমার কি মনে হয় জানো তো, দাদাভাইকে কেউ ভুল বুঝিয়েছে। কিন্তু যে প্ল্যানটা করেছে না, সে খুব গুছিয়ে প্ল্যানটা করেছে। নাহলে তুমি ভাবো না, প্রথমে এই চিঠি পাঠিয়েছে, তারপর
আমাদের বিশ্বাস করানোর জন্য আবার ফোনও করেছে। সবই তো বুঝলাম, কিন্তু কিন্তু যেই কাজগুলো করছে সে হঠাৎ করে চিঠি পাঠাতে গেল কেন? না, তার এইসব ব্যাপারে কিসের ইন্টারেস্ট সেটাই তো বুঝতে পারছি না। তোমার আর উইকের মধ্যে ডিস্টেন্স ক্রিয়েট করে তার লাভ কি? হয়তো সে আজ করতে পেরেছে যে আমি সন্দেহ করছি। দেখো, আমি তো বারবার মিস্টার দস্তিদারের সাথে যোগাযোগ করার চেষ্টা করছিলাম। হ্যাঁ, তাই হবে। কিন্তু এবার আমরা কি করব? আমরা কি পুলিশের কাছে যাব? না মহুয়া, শুধুমাত্র সন্দেহের উপর ভিত্তি করে পুলিশের কাছে গিয়ে কোনো লাভ হবে না। আমাদের যেতে হলে আমাদের প্রমাণ নিয়ে তবেই যেতে হবে। যে এই ভাগ্নে এই চিঠিটা লিখলো কি করে? না দেখ, আফটার অল অনামিকা তো আমাদের এই বাড়িরই বউ, তাই না? হ্যাঁ, এটাই ভালো। তোমরা এই বিক্রমের পাঠানো চিঠিতে অনামিকা এসব নিয়েই ব্যস্ত থাকো, আর আমি এদিকে স্পিচের মধ্যে দিয়ে আসল খেলাটা খেলে দেব। কাল প্রেস মিডিয়া সবার সামনে দস্তিদার অ্যান্ড সানসের নতুন এমডি যে শৌচর দস্তিদার হচ্ছে, এই কথাটা অ্যানাউন্স হয়ে যাবে। আমাকে আর কে আটকাবে? কেউ আটকাতে পারবে না। এইভাবে কিছু হবে না অনামিকা। আমি কিন্তু কোনো রাস্তা দেখতে পাচ্ছি না। এখন কটা বাজে খেয়াল আছে? এত রাত হয়ে গেল। তোমার গোয়েন্দাগিরিতে কিচ্ছু হবে না। আমরা কিন্তু কোনো কিছু এখনো হাতে পাইনি। দিদি, আমি তো তোমাকেও ধরেছিলাম। তুমি তোমার গোয়েন্দাগিরি দিয়ে তো আমাকেও ধরেছিলে, আমি ভুলে গিয়েছিলাম। ফর ইউর কাইন্ড ইনফরমেশন অনামিকা, তোমার চোখে আমি ক্রিমিনাল হতেই পারি, কিন্তু যারা উইককে কিডন্যাপ করেছে তারা কিন্তু সত্যিকারের ক্রিমিনাল। এটা ভুলে যেও না। না না বিথিদি, আমি সেটা বলতে চাইনি। বিশ্বাস করো, সত্যি আমার মাথাটা না জাস্ট কাজ করছে না। তুমি বলো আমি কি করব এখন? আমি জানি এই ব্যাপারটা এখন বাড়িতে জানানোটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু দেখো, তুমি যদি বলতে চাও তাহলে কেউ বিশ্বাসই করবে না। আমি যদি বলতে চাই তাহলে বলবে আমি ভুল ভাবছি, ভুল করছি। আর যদি মহুয়া বলে তাহলে বলবে আমি শিখিয়ে দিয়েছি। কিন্তু তুমি যে এত কিছু বললে, সেটা বললেও হবে না? না হয় না হবে বলে মহুয়া, একটা সলিড ক্লু দরকার আমাদের। আজকে রাতের মধ্যে যদি আমরা কোনো কিছু প্রমাণ করতে না পারি, আমাদের হাতে যদি কোনো প্রমাণ না আসে, তাহলে কালকে কিন্তু আমি অন্তত পুলিশের কাছে যেতে বাধ্য হব। তুমি ঠিক বলেছো বিথিদি, এছাড়া মনে হয় না আমাদের কোনো উপায় আছে বলে। ঠিক আছে অনামিকা, অনেক রাত হয়ে গেছে, তুমি শুয়ে পড়ো, আমরা আসছি। চলো দিদি ভাই। কোথায় গেলেন আপনি মিস্টার দস্তিদার? কোথায় গেলেন? ট্রেনের আওয়াজ, আজানের শব্দ, বিথিদি, দিদি ভাই, দরজাটা খোলো। দিদি ভাই, কে? আমরা দরজাটা খোলো। সকাল সকাল, উফ,
আরে খুলছি, 1 মিনিট। আরে বাপরে, কি হলোটা কি? এত সকাল সকাল কি হয়েছে? বিথিদি, আমার মনে হচ্ছে বিক্রম স্যার কোথায় আছেন আমি জেনে গেছি। এবার আমরা বিক্রম স্যারকে খুঁজে পাবোই পাবো। 1 মিনিট। মাঝরাত্রি অব্দি আমরা কেউ কিচ্ছু ক্লু পেলাম না, কেউ কিছু জানতেই পারলাম না। এই কয়েকটা ঘন্টার মধ্যে তুমি সবটা জেনে গেলে, এটা কি করে সম্ভব? বিথিদি, এর মধ্যে অনেক কিছু ঘটেছে। এখন সত্যি সবকিছু বলার সময় নেই। আমি তোমাকে পরে সব ডিটেলে বোঝাবো। তুমি এখন চলো চলো বিথিদি, এমনি আমাদের লেট হয়ে গেছে, আর দেরি করা যাবে না। আরে চলো চলো কোথায় চলো। যাবো? তুমি গেলেই বুঝতে পারবে। চলো এখন। হ্যাঁ চলো, আমিও যাচ্ছি। না 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 না, তুমি এখানে থাকো, তোমার কাজ আছে। কি কাজ? তোমার কাজ হলো বাড়িতে থেকে সবটা হ্যান্ডেল করা। দেখো মহুয়া, আজকে বাড়িতে প্রোগ্রাম আছে, সবাই যদি জানতে পারে আমরা দুজন নেই তাহলে প্রবলেম হয়ে যাবে। তার থেকে বেটার যখন সবাই ঘুম থেকে উঠবে তখন তুমি সবটা ম্যানেজ করে নেবে। প্লিজ মহুয়া। বিক্রম স্যার, কি অবস্থা করে দিয়েছে বিক্রম স্যারের। কি বিথি আর অনামিকা শপিং করতে গেছে? মানে হঠাৎ আজকের দিনে যেতে হলো? কি বলছো কি তুমি? আজকের দিনে? আশ্চর্য, ওদিকে তো প্রোগ্রাম, বিশ্ব সূর্য অপেক্ষা করছে, না বলে কয়ে হঠাৎ শপিং এ চলে গেল। আর গেল তো গেল এত সকাল সকাল শপিং এ। অনামিকা কিসের মধ্যে ফাঁসিয়ে গেল আমাকে? এর থেকে তো আমাকে নিয়ে যেতে পারতো সাথে। এতগুলো মিথ্যে বলতে হতো না আমাকে। প্রোগ্রাম বলেই তো, মানে প্রোগ্রাম বলেই বলছিল যে একটা স্পেশাল শাড়ি কিনবে। কি অনামিকা শাড়ি কিনবে বলে আজকের দিনে চলে গেল? গেল তো গেল, আবার বিথির সাথে গেল? না না মণিমা, আমাকে বলেছিল যাওয়ার জন্য, কিন্তু জানো তো মানে আমি তো কোথাও বেরোই না, কিছু চিনি না বুঝি না, তাই বললাম যে তুমি বিথিদিকেই নিয়ে যাও, মানে সুবিধা হবে আর কি। আমাদের বলেছে ছোটদি ভাই যে তোমরা চলে যেও, আমি তাড়াতাড়ি জয়েন করে যাব, চলে আসবো আমি, কোনো অসুবিধা হবে না। আর ফোন করে দেখো তো কোথায় আছে। অনামিকা এরকম না বলে কয়ে শপিং করতে চলে যাওয়ার মেয়ে তো নয়। দেখো দেখো একবার। হে ভগবান, হে ভগবান, আমাকে কেন এই মিথ্যেটাই বলতে হলো? ইস, আমি অন্য কিছু তো বলতে পারতাম। ডাক্তারের কাছে বললে ভালো হতো, হয়তো বেটার হতো, ওটাই বেটার হতো। এবার আস্তে আস্তে পা টিপে টিপে এগোতে হবে যাতে কেউ টের না পায়। বিথিদি ফোন করছে। বিথি কেন ফোন করছে? হ্যাঁ, তার মানে ওরা আসছে। আমি আপনাকে পরে সব বলবো, আপনি চলুন, সাবধানে আস। তো হেভি ক্যাচার রে মাইরি। হ্যাঁ, একদিনে নিজে কালটে মারার চেষ্টা করছে, আর একদিন ময়না এসে তো তাকে খাঁচা খুলে নিয়ে ফুরু দেওয়ার চেষ্টা করছে। হেভি ক্যাচার হচ্ছে। বস বলেছে কেউ নাকি কিছু জানতেই পারবে না।
কিন্তু ময়না তো পুরো খুঁজে খুঁজে গুদানের মধ্যে ঢুকে গেছে রে। হ্যাঁ, আরে খবরদার বলে দিচ্ছি, আর এক পাও এগোবে না। আমরা কিন্তু একা আসিনি, আমাদের সাথে কিন্তু আরো লোক আছে। সত্যি? হ্যাঁ তাই? এটা ডেঞ্জারাস লোকেদের সামনে এসে উল্টো পাল্টা বলবো না, মেরে দেবে। আরে বাবা, ওদেরকে ডিস্ট্রাক্ট করার জন্যই কথাটা বলছি। ও বলো তাহলে। আমরা কিন্তু পুলিশ ডাকবো দরকার হলে। হ্যাঁ সরো, আমাদের যেতে দাও, সরো। যেতে তো তোমায় দেবো না। ডাকো, যাকে ডাকার তাকে ডাকো, যা করার তাই করো। বস যদি জানতে পারে না যেখানে এইসব হচ্ছে, তাহলে আমাদের হাল একদম খারাপ করে দেবে। যে করে হোক আগে এর ব্যবস্থা করতে হবে। এক্ষণে মেরেই পুঁতে রেখে দেবো। এই তোমরা অনামিকাকে কিছু করবে না। তোমাদের তো আমাকে কিডন্যাপ করে দিয়ে কথা, আমি এখানেই আছি, অনামিকাকে ছেড়ে দাও। আরে বাবা রে বাবা, এই প্রথমবার বিক্রম বস্তিদারের চোখে ভয় দেখছি। তার মানে তোতার জান রয়েছে ময়নার মধ্যে। হ্যাঁ, ওর মাথাটা খারাপ নয় বিক, ও বদ্ধ উন্মাদ। নইলে এইভাবে কেউ একটা লাঠি নিয়ে ভেতরে ঢুকে আসে? আমি কাল থেকে দেখে আসছি বিক, যারা এই কাজটা করেছে তারা অত্যন্ত প্ল্যান মাফিক করেছে। তোর নাম করে তারা বাড়িতে চিঠি পর্যন্ত পাঠিয়েছে। বাড়ির সবাই বিশ্বাস করে নিয়েছিল যে চিঠিটা তোর লেখা, এক্সেপ্ট অনামিকা। অনামিকা কিন্তু প্রত্যেককে বুঝিয়ে গেছে এই চিঠিটা তোর লেখা নয়। আমিও একটা টাইমে বিশ্বাস করেছিলাম যে হ্যাঁ তুই হয়তো চিঠিটা পাঠিয়েছিস, কিন্তু তারপর যখন নিজের চোখে দেখলাম তখন আমি ভাবলাম যে সত্যিই তো এটা তোর লেখা নয়। শুধু এখানেই ও থেমে থাকেনি, ও সারা জায়গা তোকে তন্ন তন্ন করে খুঁজেছে, অফিস বাড়ি এক করে দিয়েছে, সারাক্ষণ কানের সামনে বলে গেছে তুই বিপদে আছিস, বিক্রম স্যার বিপদে আছে। তারপর আজকে সকালবেলা হঠাৎ করে আমাকে এখানে টানতে টানতে নিয়ে চলে এলো। ও সত্যি মাথাটা খারাপ দিক, ভাগ্যিস মাথাটা খারাপ, তাই বলি তো তোকে আমরা খুঁজে পেলাম। অনামিকা আমার জন্য এত কিছু করেছে। দিদি থ্যাংক ইউ সো মাচ, তুমি ঠিক সময়ে পুলিশকে ডেকে এনেছো, না হলে যে কি হতো। তুই সত্যি পাগলি একটা। এখন আমি ভাবছি বাড়িতে কি হবে। সত্যি কথা, বাড়িতে তো সবাই চিন্তা করছে আমাদের জন্য, এক্ষুনি বাড়ি যেতে হবে আমাদের। বাড়িতে অপেক্ষা কেন করছে? প্লিজ হাততালি।
খুব ভালো হয়েছে, ভেরি গুড। এই তো সময় রাহুল দস্তিদারের নাম মুছে দিয়ে কোম্পানির নতুন এমডি শৌর্য দস্তিদারের নামই সবার সামনে ঘোষণা করার সময় এখন আমার হাতের মুঠোয়। মিডিয়ার যারা বন্ধুরা আছেন তারা প্লিজ একটু দয়া করে মন দিয়ে শুনবেন। আজ থেকে আমাদের কোম্পানিকে আপনারা নতুন নামে চিনবেন, নতুন পরিচয়ে জানবেন। এই নতুনত্বেই কিন্তু লুকিয়ে আছে এগিয়ে চলার শক্তি এবং আগামী দিনের ইন্সপিরেশন। আজ এই বদল কিন্তু শুধুমাত্র আমাদের কোম্পানির নামেই আসেনি, বদলেছে আরো একটি ইম্পর্টেন্ট বিষয়। আর কি বদলেছে? কি বলতে চাইছে সূর্য? আজ থেকে আমাদের কোম্পানির নতুন কি করেছে? হ্যাঁ, এমন কাজ কে করেছে? কে কিডন্যাপ করেছে সেটা তো জানি না, কিন্তু এটা ঠিক যে অনামিকা যদি ঠিক সময়ে না এসে পৌঁছতো তাহলে হয়তো তোমরা আমাকে আর দেখতে পেতে না। আমি এক্ষুনি পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলবো। কার এত বড় সাহস যে আমার ছেলেকে কিডন্যাপ করে? আমি শিওর, ইয়েস আই এম শিওর, নিশ্চয়ই আমাদের কোনো শত্রু। জয় ঠাকুর, ঘরের ছেলে যে ঘরে ফিরে এসেছে। অনামিকা, তোমার ঋণ আমি সত্যি কোনোদিন শোধ করতে পারবো না। আন্টি আন্টি প্লিজ এরকম বলো না। আমি রিকোয়েস্ট করছি তোমরা চলো, আমার শরীরটা প্লিজ আমার কাছে একটু থাকো না। কি হয়েছে আপনার? শরীর খারাপ করছে? থ্যাংক ইউ, থ্যাংকস আ লট। আজ তুমি না থাকলে কেউ হয়তো জানতেই পারতো না আমি কোথায় রয়েছে, কিভাবে রয়েছে। এসব কথা প্লিজ এখন থাক। দেখুন, যে অন্যায় করেছে সে শাস্তিও পেয়ে গেছে, এখন এসব নিয়ে ভাবতে হবে না। আপনার রেস্টের দরকার। না অনামিকা, আমি সত্যিই ভাবতে পারিনি কেউ আমার জন্য এতটা ভাবতে পারে। আমার বিশ্বাস হচ্ছে না। মিস্টার দস্তিদার, এই হাতটা কখনো ছাড়বো বলে ধরিনি। আমি আপনাকে কোথাও হারিয়ে যেতে দিতাম না। এখনো তো গায়ে জ্বর আছে। আমার মনে হয় পায়ে ব্যথা থেকে গায়ে জ্বরটা এসছে। আগে ওষুধটা খেতে হবে আপনাকে। আমি একবার ডক্টরকে ফোন করি। আমার কাছে একটু বসো না প্লিজ। কি হয়েছে বলুন তো আপনার? কোনো কি অসুবিধা হচ্ছে? বিশ্বাস করো, তুমি আমার জন্য যা করেছো না সেটা আমি ভুলতে পারছি না। এইরকম কেন বলছেন আপনি? একটু আঁচলটা দেবে? তুমি বুঝতে পারছো না অনামিকা,
এটা আমার জীবনে যে কি বড় ব্যাপার সেটা তোমার পক্ষে বোঝা সম্ভব না। আসলে কি জানো, এই বাড়িতে না আমাকে কেউ বোঝে না, আর কেউ আমাকে কোনোদিন বুঝবে এই আশাও আমি করি না। জানো, ওখানে যখন আমি আটকে ছিলাম আমার কেমন ভিতর থেকে একটা বিশ্বাস হয়ে গেছিল, শুরু করেছিল বিশ্বাসটা হতে যে আমি আর কখনো ওখান থেকে বেরোতে পারবো না, ওখান থেকে কখনো বেরোতেও পারবো না, তোমাদের কখনো দেখতেও পারবো না। কি বলছেন আপনি? না অনামিকা, আমি কিন্তু সহজে ভেঙে যাই না, কিন্তু এইবার আমি ভিতর থেকে ভেঙে যাচ্ছিলাম। আমি বুঝতে পারছিলাম না কি হচ্ছে, কেন হচ্ছে। আমি ভেতর থেকে কুঁকড়ে যাচ্ছিলাম, ভেঙে যাচ্ছিলাম। আমি এক্সিস্ট করতে পারবো মনে হচ্ছিল না, কিন্তু তারপর যখন তুমি আমার সামনে এসে দাঁড়ালে আমার মনে হলো আমি আমার সবকিছু ফেরত পেয়ে গেছি। তারপর আমি যখন শুনলাম তুমি কিভাবে আমাকে খুঁজে বার করেছো, আমি দেখতে পেলাম অনেক দিন পর কেউ যেন আমাকে সত্যিকারে বুঝতে পেরেছে। বিশ্বাস করো অনামিকা, আমার বাড়ির লোকজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কেউ এত বছরেও আমাকে এতটা বুঝতে পারেনি যতটা এই কদিনে তুমি আমাকে বুঝে গেছো। এটা সম্ভব হয়েছে কেন জানেন তো? কারণ আমাদের মধ্যে একটা সম্পর্ক আছে, যেটা আপনি এখনো বুঝে উঠতেই পারেননি। স্বামী স্ত্রীর সম্পর্ক নয়, বন্ধুত্বের সম্পর্ক। দেখুন, আমরা বলি আর না বলি, আমরা নিজেরা জানি আমাদের মধ্যে একটা অদ্ভুত বন্ধুত্ব আছে, বন্ধুত্বের সূত্র আছে। তাই আমি যদি কোনো বিপদে পড়ি সবসময় আপনি ছুটে আসেন, আর আপনি বিপদে পড়লে আমি ঠিক বুঝতে পারি। সবকিছুর আগে আপনি আমার বন্ধু, খুব ভালো বন্ধু। আর একজন বন্ধুই একজন বন্ধুকে ভেতর থেকে চিনতে পারে, সব থেকে ভালো চিনতে পারে। এতদিন আমার একটাই বন্ধু ছিল, চিনি। এখন মনে হচ্ছে আমি আরেকজন বন্ধু পেয়েছি যে আমাকে একই রকম চেনে, আমার মনটা একই রকম ভাবে বোঝে। চিনি আর অনামিকা তো দুটো একদম আলাদা মানুষ, দুজনের অন্য কিছুতে মিল নেই। তাহলে কি করে আজ দুটো মানুষ আমার কাছে এভাবে মিলে যাচ্ছে? এটা কিভাবে সম্ভব? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।